জামাতের যে নিজস্ব রাজনীতি, তার যে রাজনৈতিক দর্শন একটা বড় বাধা। নারী নেতৃত্ব কোনোভাবেই জামাত ইসলামী মেনে নিতে পারে না। রাজনৈতিকভাবে জামাত লাভবান হয়েছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে সেটা কিন্তু দায়টা জামাতকেই বেশি নিতে হবে। চর্চা কথায় কথায় স্বাগত। আমাদের সঙ্গে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান। আমরা কথা বলবো জামাতে ইসলামী কেন সরকার গঠন করতে পারল না। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। তো আমরা একটু আগে আজকেই দেখছিলাম একটা খবর যে প্রধান বিরোধী দল হিসাবে জামাতে ইসলামী একটা ছায়া মন্ত্রিসভা গঠন করছেন তারা, এবং এটা পশ্চিমা বিশ্বে খুবই প্রচলিত একটা ব্যবস্থা যে সরকারের বিপরীতে প্রধান বিরোধী দল একটা শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন করে রাখে। জামাত ইসলামীও সেটি হয়তো করতে চলেছে। কিন্তু বলা হয়ে থাকে যে 1971-এর পরে এই প্রথম জামাত একটা সবচেয়ে সুবিধাজনক অবস্থানে গিয়েছিল, যখন তাদের একটা সরকার গঠনের সম্ভাবনাও অনেকে দেখেছিলেন তাদের মধ্যে। তো তারা সরকারটা মানে ছায়া সরকার করতে পারলেও মানে যে প্রকৃত সরকার, যে সরকার গঠন করতে পারলো না কেন, কি মনে করছেন? মানে আপনি যে কথাটি বলতেছেন তার অর্থ হচ্ছে জনগণের রায়ে কেন জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারলো না। এক্স্যাক্টলি। এটা ঠিক যে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির প্রতি জনগণের একটা বড় অংশের বীতশ্রদ্ধা এবং তাদের অনাস্থা আছে। সেই অনাস্থাটা জামাত ইসলামী কাজে লাগাতে পারেনি পুরোপুরি। এর জামাতের যে নিজস্ব রাজনীতি, তার যে রাজনৈতিক দর্শন একটা বড় বাধা। এর সঙ্গে জামাত ইসলামী চেষ্টা করেছে সেই তার পুরনো পথ থেকে বেরিয়ে আসতে, অর্থাৎ তারা একসময় কোরআন সুন্নাহ ভিত্তিক আইন, ইসলামী শাসন, সৎ লোকের শাসনের কথা বলে আসছে। এবারে কিন্তু ইনসাফের কথা বলেছে। এবারে বৈষম্যের বাধা বলছেন আপনি। আবার না, সেটাই সেখান থেকে কিন্তু পুরোপুরি আসতে পারেনি। যখন নারী প্রশ্ন আসলো তখন কিন্তু তারা আবার সেই পুরানো ধারায় চলে গেল, অর্থাৎ নারী নেতৃত্ব কোনোভাবেই জামাত ইসলামী মেনে নিতে পারে না। আপনি দেখেছেন যে আল জাজিরার সাথে সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুল ইসলাম বলছেন যে এটি আমরা মেনে নিতে পারি না। একইভাবে তারা এই জাতীয় সংসদের নারীদের নিয়ে ওনারা আগে থেকে প্রশ্ন করছেন যে নারীর কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা, 3 ঘন্টার পয়সা সরকার দিয়ে দিবে, অনেক ধরনের কথা। এটা একটা এক ধরনের জনতুষ্টিমূলক, এটি যে নারীকে ঘরে বন্দি করে রাখার, কিন্তু এটা ব্যাকফায়ার করলো কিনা, এটি এক ধরনের, এটা তার বিপরীতেই গিয়েছে। তারা ভাবছিলেন যে নারীর যদি শ্রম কমিয়ে দেওয়া হয়, তার কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হলে তাহলে হয়তো নারীদের সমর্থন বেশি পাবে। কিন্তু এটি নারী সমাজ, বিশেষ করে যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা এটি ভালোভাবে নেয়নি। তারা মনে করেছে তাদেরকে কোণঠাসা, সামাজিকভাবে তাদের কোণঠাসা করার জন্য, তাদের বঞ্চিত করার জন্যই এই বক্তব্য সামনে আনা হয়েছে এবং এই কারণে তারা অনেকটাই নারীদের যে বিপুল সংখ্যক ভোট পাওয়ার কথা সেটি তারা পাননি। আরেকটি কারণ হচ্ছে যে জামাত ইসলামীর নারীর মর্যাদা, নারীর নিরাপত্তার কথা বলেছেন। এটা সত্য যে অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে সেটি জামাতের নেতাকর্মীদের মধ্যে নেই, কিন্তু তাদের যে ওই যে রাজনৈতিক দর্শন অথবা নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, এটি যে বৈষম্যমূলক, এই বিষয়টি কি নির্বাচনে তার বিরোধী পক্ষ বিএনপি এবং অন্যান্য দল কিন্তু কাজে লাগিয়েছে এবং তাদের নারীর সমর্থন তারা বেশি পেয়েছে বলে ধারণা করি। তো আপনি বিএনপির কথা বলছিলেন, তো জামাতের তো এই সময় আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের প্রধান প্রতিপক্ষ হচ্ছিল বিএনপির নেতৃত্বাধীন একটা জোট, যেখানে বিএনপি বলা যায় যে একক দল। তার বিরুদ্ধে শক্তিগুলোকে জামাত কি এক প্ল্যাটফর্মে আনতে পারলো না কেন শেষ পর্যন্ত? জামাত ইসলামী কিন্তু প্রথম ঘোষণা দিয়েছিল যে তারা বিএনপি বিরোধী সব রাজনৈতিক শক্তিকে একত্র করবে, আর সেটি যখন কাজে লাগলো না, এরপর বলল যে ইসলামী ভাবধারার যে রাজনৈতিক দলগুলো তাদেরকে তাদের সঙ্গে জোট করবে। সেটাও কিন্তু হলো না। প্রথমত হচ্ছে উলামায়ে ইসলাম কিন্তু প্রথমেই জামাত জোটে যায়নি,
এবং জামাতের সঙ্গে তাদের রাজনৈতিক মতপার্থক্যের কথা বলেছে। দ্বিতীয়ত হচ্ছে ইসলামী আন্দোলনও শেষ মুহূর্তে বেরিয়ে যায়। তারা রাজনীতির কথা বললেও আসলে আসন ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে বিরোধ মিল হয়নি। আর তৃতীয়ত হচ্ছে যে হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম কিন্তু রাজনৈতিক দল নয়, কিন্তু তার একটা সমাজে একটা বড় প্রভাব আছে। হেফাজতে ইসলাম বড় বড় আন্দোলন করেছে অতীতে, এবং যদিও যদিও তারা মতাদর্শের দিক থেকে খুবই কি বলে কট্টর, সুতরাং এখানেও জামাত ইসলামী ওই যে পুরো ইসলামী ভোট যারা বা ইসলামী জোটকে সমর্থন করে, ইসলামী মতাদর্শকে সমর্থন করে, তাদের সব ভোট কিন্তু তারা পায়নি। অন্য দিক থেকে আরেকটি তাদের বড় হচ্ছে বিগত অনেক বছরে এবং আওয়ামী লীগের এই একটানা 15 বছরের শাসনে আওয়ামী লীগের তাদের প্রতি আওয়ামী লীগের আচরণ, বৈষম্য, কি বলে দমন পীড়নে তারা একটা জনসমর্থন পেয়েছে। কিন্তু রাষ্ট্রের যে কাঠামোগুলো, রাষ্ট্রের যে ভিত্তিগুলো, যেমন অর্থনৈতিক ভিত্তি, ব্যবসায়ী সমাজ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সশস্ত্র বাহিনী, তার একাংশের হয়তো সমর্থন পেয়েছে তারা, না হলে এত ভোট পেল, কিন্তু তাদের বৃহৎ অংশের সমর্থনটি পায়নি। এতদিন এটি বিভক্ত ছিল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। যেহেতু আওয়ামী লীগ মাঠে ছিল না, আইন করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল, জামাত ইসলাম ভেবেছিল যে বিএনপির বাইরের, আর এই প্রশাসনে যাদের বিএনপির বাইরের লোক আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে, সশস্ত্র বাহিনীতে আছে, তাদের সমর্থনও জামাত ইসলামী পাবে এককভাবে, সেটি পায়নি। তবে জামাত ইসলামী কিন্তু আরেকটি যেটি তার ভাবমূর্তির দিক থেকে রাজনৈতিকভাবে এই সুবিধাটা পেয়েছে এনসিপির সঙ্গে, এনসিপি আরও দুই একটি দলের সাথে যারা ইসলামী দল নয়, যেমন শেষ মুহূর্তে এলডিপি। এলডিপি আসছে, আমি আসছিলাম যে আপনার এই যে জামাতের সঙ্গে জোট করে একমাত্র এনসিপি লাভবান হয়েছে বা এনসিপি জিতে আসতে পেরেছে, বাদ বাকি কোনো কিন্তু এই এলডিপি বলেন, এবি পার্টি বলেন, কেউ কিন্তু কোথা থেকে জিতে আসতে পারেনি, জিতে আসতে পারেনি। জামাতের লাভ হয়েছে, রাজনৈতিকভাবে জামাত লাভবান হয়েছে। এ কারণে যে জামাত যে একটি শুধু কট্টর ধর্মবাদী দল নয়, তারা দেখাতে চেয়েছে তারা মধ্যপন্থী দলের সঙ্গেও তাদের ঐক্য আছে। অর্থাৎ তারা কোনো বিষয়েই, ঠিক এর আগেও কিন্তু তারা বিএনপির সাথে জোট করেছে, আন্দোলন করেছে, আর এমনকি সরকারও গঠন করেছে, সরকারেও তাদের অবস্থান ছিল। তো জামাত এবারেও একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ একটা চরিত্র দেওয়ার চেষ্টা করেছে, যদিও সেটা পুরোপুরি সফল হয়নি। আর এলডিপি বা মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, তারপর অলি আহমেদ, এরকম লোকদের তারা এনে তার সম্পর্কে যে অভিযোগ, বিশেষ করে 71-এর মুক্তিযুদ্ধের সম্পর্কে যে অভিযোগ, সেই অভিযোগগুলো খণ্ডন করার চেষ্টা করছে, অথবা তারা মুক্তিযুদ্ধের বিরোধী নয়, 71-এর বিরোধী এই ভাবমূর্তি দেখানোর চেষ্টা করেছে। কিন্তু স্পষ্টভাবে যে 71-এ তাদের কি অবস্থান ছিল আর সেটি কিন্তু স্পষ্ট করেনি, সেটি তারা এর জন্য দুঃখ প্রকাশ করেনি। তারা বলেছে যে 47 থেকে যত ঘটনা ঘটেছে, আরে 47 তো গেছে বহু বছর আগে, এবং 47-এ পাকিস্তান হয়েছে, সেই পাকিস্তানকে নাকচ করে প্রত্যাখ্যান করে বাংলাদেশ হয়েছে, এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেই মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা, তাদের হয়তো বলতে পারে যে যাদের বয়স এখন 52 বছরের কম অথবা 60 বছরের কম, তাদের তো ভূমিকা রাখার সুযোগ ছিল না। কিন্তু তাদের যে পূর্বসূরি, যাদের তারা নেতা হিসেবে মানে, যাদের পথ প্রদর্শক হিসাবে স্বীকার করে, তাদের ভূমিকা নিয়ে তারা জামাত ইসলামী নিজের অবস্থানকে স্পষ্ট করেনি। এটিও কারণ এখনও মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশের রাজনীতির একটা বড় চালিকা শক্তি। মুক্তিযুদ্ধ বিক্রিকে কেউ পছন্দ করে না, মুক্তিযুদ্ধের নামে অনাচারকে পছন্দ করে না, কিন্তু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ হতে পারে না। সুতরাং এখানেও জামাত ইসলামের একটি মানে তার যে জয় পাওয়ার ক্ষেত্রে একটা বড় বাধা ছিল। তো এই মুক্তিযুদ্ধকে সে যেমন ভাবে মানে করতে নিজের একমতো করে ব্যাখ্যা দিতে পারলো না, বা সে যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল সেটা মানুষ হয়তো সেভাবে গ্রহণ করেনি। কিন্তু আপনার যে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো এই নির্বাচনের আগেই, জাতীয় সংসদ নির্বাচনের আগেই 6টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হলো, এবং সেখানে একেবারে ভূমিধস বিজয়, ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটা বলে, সেই বিজয় কিন্তু জামাতের অঙ্গ সংগঠন বলে যে তারা অবশ্য স্বীকার করেন না,
যে ইসলামী ছাত্র শিবির, তারা কিন্তু ব্যাপকভাবে জয় পেয়েছে। জয় পাওয়া, কিন্তু এই জিনিসটাকে কি জাতীয় তাদেরকে নির্বাচনে কাজে কাজে পারলো না। লাগাতে পারলো না, বা তাদের কি অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছিল এই জিনিসটা? না, একটা হচ্ছে যে তারা তো মনে করেছিল যে এই ৬ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই তো সমাজে এক ধরনের প্রভাব বিস্তার করে। এটি বা হয়তো পরিবর্তনও এনেছে জাতীয় ২৪-এ তারাই। জাতীয় নির্বাচনে বিরাট পরিবর্তন আনবে। সেটি আনতে না পারার কারণ, এই নির্বাচনের আগে, এই ছাত্র সংসদ নির্বাচনের আগে এই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের এই ছাত্র সংগঠন শিবির এবং সমমনাদের যে নমনীয়তা ছিল, যে অন্যের প্রতি সহমর্মিতা ছিল, সেটি কিন্তু নির্বাচনের পর আমরা দেখলাম না। বরং সেটা তাদের কোথাও কোথাও তাদের রুদ্রমূর্তি দেখলাম। কোথাও কোথাও তারা খুব কি বলে বৈরী আচরণ করেছে, প্রশাসনকে চ্যালেঞ্জ করেছে, শিক্ষকদের চ্যালেঞ্জ করেছে এবং শিক্ষকদের নানাভাবে নাজেহাল করেছে। এটি কিন্তু সাধারণ ভোটারদের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। যে কারণে তারা যে সুবিধাটা নিতে পারত ছাত্র সংসদ নির্বাচনের, সেই সুবিধাটা তারা পুরোপুরি নিতে পারছে বলে মনে করি না। এটাও নির্বাচনে তাদের কি বলে জয় না পাওয়ার একটা বড় কারণ। হ্যাঁ, তো আমরা যদি ধরি যে প্রায় ২০০১-এর আগে থেকেই জামাতে ইসলামী বিএনপির সঙ্গে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে আসছিল। হঠাৎ করে ২০২৪-এর পরে তাদের দুইজনের দুই পথ দুই দিকে চলে গেল। তো এইটাও কি বিএনপি বিরোধী তার যে ভূমিকা, সেই ভূমিকা কি বিশ্বাসযোগ্যতা অর্জনের পক্ষে কি এইটা খুব একটা সুবিধাজনক ছিল? শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে এই চাঁদাবাজি, এই সন্ত্রাস বা মানে সেই পুরানো শাসন ব্যবস্থা কায়েম হবে, এই ন্যারেটিভ বা এই আখ্যান তৈরি করেই কি শুধুমাত্র তারা একটা বিরোধী দল হওয়ার চেষ্টা করছিল, যেটা না, না, বিরোধী দল তো হয়েছে, কিন্তু কথা হচ্ছে জামাতের যারা নেতা, যারা সমর্থক এবং বিশেষ করে আহ, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক বলে যাদের পরিচিত, তাদের সমর্থক বুদ্ধিজীবী, তারা মনে করেছিল জামাত এই নির্বাচনে জয়ী হবেই। আর জয়ী হবে কেন? একটা শূন্যতা ছিল, আওয়ামী লীগ যেহেতু ছিল না, এবং তারা ভেবেছিল যে আওয়ামী লীগ সমর্থকদের ভোটও তারা বেশি পাবে। কারণ বিভিন্ন জায়গায় যে যত মামলা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে, বেশিরভাগ করেছে বিএনপির নেতাকর্মীরা। এই কিন্তু এই রাজনীতিটা তারা ব্যবহার করতে পারেনি, কারণ তারা আবার দেখাতে চেয়েছে যে তারা বিএনপির চেয়ে বেশি আওয়ামী লীগ বিরোধী। এটি বিভিন্ন জায়গায়, মানে দুই পক্ষই নিজেকে আওয়ামী লীগ বিরোধী হিসেবে হ্যাঁ, দুই পক্ষই আওয়ামী লীগ বিরোধী হিসাবে নিজেকে তুলে ধরতে চেয়েছে, আবার দুই পক্ষই আওয়ামী লীগ সমর্থকদের ভোট চেয়েছে। আর সুতরাং এক্ষেত্রে বলবো যে জামাত অনেকটা পিছিয়ে ছিল বলেই, কারণ ভোটের বিভিন্ন জায়গায় যে সমীকরণ বা বিভিন্ন জায়গায় যে ফলাফলের গতি প্রকৃতি, তাতে কিন্তু আওয়ামী অধ্যুষিত এলাকায় জামাত ইসলামী খুবই খারাপ করেছে। আবার অন্য অন্য যে সীমান্ত এলাকা যেখানে জামাতের তার রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বেশি, সেখানে ভালো করেছে। তবে সিলেট এবং চট্টগ্রাম যে প্রথাগতভাবে তারা আগে যেসব জায়গায় ভালো করেছিল, সেখানে কিন্তু তাদের অবস্থান খুবই এবার দুর্বল ছিল। তো সবটা মিলে আরেকটি হচ্ছে যে জামাত যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা আনছে সামনে, বিশেষ করে নির্বাচনী ফলাফলের পর, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কে করেছে? বিজয়ী পক্ষ কখনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে পরাজিত পক্ষই। তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়ে থাকে, সেটা কিন্তু দায়টা জামাতকেই বেশি নিতে হবে। আর যে জামাতের যে সঙ্গী ছিল, বিএনপির সঙ্গীরাও খুব শক্তিশালী ছিল না। তা জামাত ইসলামী নিজেকে এই যে তার এতদিন যে তার সম্পর্কে যে জনমনে যে ধারণা, তার থেকে বেরিয়ে আসতে পেরেছে অনেকটা, সেটা হলো এনসিপির কারণেই। তো রাজনৈতিকভাবে এনসিপি জামাতের সাথে জোট করে তারা 6টি সিট পেয়েছে, এবং হয়তো জোট না করলে এটা পেত না। কিন্তু রাজনৈতিকভাবে জামাত অনেক বেশি লাভবান হয়েছে, যে তারা শুধু ধর্মবাদী দল নয়, বা ধর্মই তাদের একমাত্র পুঁজি নয়। সুতরাং আরেকটি জামাত ইসলামী যেটা বরাবর বলে আসছে, সেটাও দেখা গেছে যে মানুষ গ্রহণ করেছে অনেকটা। যেমন নিউ এজ সম্পাদক নুরুল কবির একটি সাক্ষাৎকারে বলেছেন যে মানুষ নাকে রুমাল চেপে বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। তিনি বলতে চেয়েছেন নাকে রুমাল চাপার বিষয়টি এসেছে যা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজির ইত্যাদি অভিযোগ, এবং এই অভিযোগ অনেকাংশে সত্য। কিন্তু তারপরও বাংলাদেশের মানুষ মধ্যপন্থায় আস্থা রেখেছে, যে তারা এরকম একটি কট্টর বা ধর্মবাদী দলকে বিজয়ী করতে চায়নি। যদিও বাংলাদেশের রাজনীতিতে
গত 50 বছরের রাজনীতিতে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং অনেক যারা নিজেদের সেকুলার দাবি করে, যারা আহ, ধর্মনিরপেক্ষ দাবি করে, তারাদের মধ্যেও কিন্তু ধর্মের যে প্রভাব সেটি অনেকাংশে অনেকাংশে বেড়েছে। আর যে কারণে জামাত থেকে তাদের অনেকাংশে শুধু এই অনাচার, নেতাকর্মীদের অনাচারের কথা বলে জামাত যে সুবিধা নিতে চেয়েছে, সেটা পুরোপুরি পারেনি। এ কারণেই মানুষ অনেক বিষয়ে দেখেছে যে তার সামাজিক প্রতিপত্তি, তার সামাজিক অবস্থান, শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান, এবং আরেকটি করেছে যে মানুষের, বিশেষ করে নারীদের মধ্যে একটা ভয়ের আবহ তৈরি হয়েছে যে এরকম দল যদি জামাত ইসলামী বা তার চেয়েও কট্টর যে ইসলামী দলগুলো, তারা ক্ষমতায় আসলে তাদেরকে বোধহয় ঘরে বন্দি থাকতে হবে। এবং অনেকগুলো ঘটনা কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের সময় তার আলামতও দেখেছি। তো শেষ, আমি যে আবার যেটা দিয়ে শুরু করছিলাম ওটা দিয়ে একটু শেষ করতে চাই যে জামাত কি ছায়া মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবে এবং তাদের পোর্টফোলিও, মানে তারা কে কোন মন্ত্রী হতে পারতেন যদি জামাতে ইসলামী ক্ষমতায় যেত, মনে করেন? এবং এটা করলে তার প্রভাবটা কি না, হতে জামাত পারে? ইসলামী এটা করবেই। কারণ জামাত ইসলামী এই যে তারা ক্ষমতায় যেতে পারেনি, কিন্তু তাদের কিন্তু ভেতরে অনেক প্রস্তুতি ছিল ক্ষমতায় গেলে কে কি করবে। বরং বিএনপি ক্ষমতায় এসে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় পদায়নের ক্ষেত্রে তারা যে খুব সুচিন্তিতভাবে করেছে এটা মনে হয় না। আহ, বা করার জন্যই করা। কিন্তু জামাত ইসলামে এই প্রস্তুতি আছে, তারা ছায়া মন্ত্রিসভা করবে এবং তারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার চিন্তা করবে, তাকে এই ধরনের নেতা তৈরিও করেছে। কিন্তু দুই দলের জন্যই এটি সমস্যা যে এই ধরনের নেতা আছে কতজন। মানে এই জামাত ইসলামী এখন কিন্তু নেতৃত্বে চিকিৎসকের সংখ্যাই বেশি। তাই এখন চিকিৎসক তার চিকিৎসা পেশার প্রতি তারা কি বলে নিষ্ঠা দেখাবেন না রাজনীতির প্রতি দেখাবেন, এটিও একটি বিষয়। আর যে জামাত ইসলামী যে তার এতদিনকার যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে পারবে কিনা তার উপরে নির্ভর করবে পরবর্তী নির্বাচনের ফলাফল এবং সংসদে তাদের ভূমিকা কি হবে। সংসদে যদি তাদের ভূমিকা গঠনমূলক হয়, তারা যদি সরকারের গঠনমূলক সমালোচনা করে একটি বিকল্প, মানে মানুষের মধ্যে একটা বিকল্প আস্থা তৈরি করতে পারে, তাহলে কিন্তু মানুষ ভাববে যে না, বিকল্প শক্তি আছে। আর না হলে যে আমাদের দ্বিদলীয় যে ব্যবস্থা, আর সেটি আওয়ামী লীগের উপর যে বাধা দেয়ার না, যে কোনো দ্বিদলীয় বিষয়। ব্যবস্থা সেখানেই ঘুরপাক খেতে থাকবে। কারণ এখন আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ যে থাকবে না তা তো ভবিষ্যতে থাকবে না এটা তো না, কারণ এটি একটি নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে আপনি দেখেছেন নির্বাচনের পর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতাও। সুতরাং সেখানেও কিন্তু জামাত ইসলামের একটা ভয় আছে যে আওয়ামী লীগ এবং বিএনপি এই যৌথ শক্তির সঙ্গে তার লড়াই করা কিন্তু কঠিন হবে। এই নির্বাচনে তার ভালো করার একটা কারণ হচ্ছে একটা শক্তি, তার দুটি প্রধান শক্তির একটা শক্তি ছিল না, তো শূন্যতা, এই শূন্যতারই সুযোগটা নিয়েছে জামাত ইসলামী। এখন ভবিষ্যতে নিতে পারবে কিনা সেটা নির্ভর করবে ভবিষ্যতে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।